সহজ লেখায় তো আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে। কবিতা থেকে কলিঙ্গ দোষে ঝড় বৃষ্টি আর নোঙর এই দুটো, এবং গদ্য থেকে তোমাদের রয়েছে ইলিয়াস, দাম এবং একটা নাটক রয়েছে ধীবর বৃত্তান্ত। ঠিক আছে, তো এইগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হবে। এরপর সহায়ক পাঠ তোমাদের যেটা রয়েছে বোমযাত্রী ডায়েরি, ঠিক আছে, এই অংশটা পড়তে হবে। নেক্সট ব্যাকরণ বই থেকে হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, এখানে উপসর্গ অনুসর্গ, ঠিক আছে, ধাতু ও প্রত্যয়, আর হচ্ছে ভাব সম্প্রসারণ। এগুলো তোমাদের রয়েছে প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে। এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে ভালোভাবে। এবার চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই, এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো নিতে পারো, এবং সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট, এই সব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো এই কোশ্চেন পেপার অর্থাৎ এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে জৈমিনী ছিলেন পরাশর মুনির শিষ্য, কর্ণ মুনির শিষ্য, দুর্বাসা মুনির শিষ্য, এরপরে হচ্ছে বেদব্যাসের শিষ্য। তো জৈমিনী কে ছিলেন? উত্তর হচ্ছে বেদব্যাসের শিষ্য, ঠিক আছে, অপশন ঘয়েরটা। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, নিঃস্ব ইলিয়াসের বোঁচকায় ছিল কম্বল, পশমের জ্যাকেট, ঘোড়ার জিন, লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। কম্বল, পশমের জ্যাকেট আর জুতো, কম্বল, টুপি, জুতো আর বুট। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন খয়েরটা হবে, লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। এটা ছিল তার বোঁচকার মধ্যে। 3 নম্বর, আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, মনে করেছিলেন মহর্ষি কর্ণ, গৌতম, সখীগণ, ঋষি দুর্বাসা। তো আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, এটা কারা মনে করেছিলেন? সখীগণ, ঠিক আছে, অপশন গয়েরটা। এরপরের প্রশ্ন 4 নম্বর দাগে, খাতাটা খুলতেই বুকটা ধরাস করে উঠল, কারণ কালির রং নীল দেখে, কালির রং নীল থেকে হলদে হতে দেখে, কালির রং সবুজ দেখে, কালির রং সবুজ থেকে লাল হতে দেখে। এখানে উত্তর হবে কালির রং নীল দেখে। স্নিগ্ধ তালব্য বর্ণগুলি হল, এখানে অপশন দেওয়া আছে কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জন। তো 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে কণ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে। স্নিগ্ধ তালব্য ধ্বনিগুলি হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। উচ্চ মধ্য অর্ধ সংবৃত্ত সম্মুখ প্রসারিত স্বরধ্বনি হল রসই, রসৌ, এ, ও। সঠিক উত্তর হচ্ছে এ। নেক্সট প্রশ্ন 7 নম্বরে, হেজ্জা গেল ঘর, এখানে হেজ্জা শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম কার্যকর হয়েছে তা অভিশ্রুতি, স্বরভক্তি, ধ্বনিলোপ, অপিনিহিতি। সঠিক উত্তর অপশন ঘ হবে অপিনিহিতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 7 = 7। এখান থেকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 2-1 প্রশ্ন, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, পাড়ি দেওয়ার কারণ কি? তো মুক্তির সন্ধান করা, ঠিক আছে, উত্তর লিখবে মুক্তির সন্ধান করা, এটাই হচ্ছে পাড়ি দেওয়ার কারণ, সিন্ধু পাড়ি দেওয়ার কারণ। 2 নম্বর, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কেন একথা বলা হয়েছে? সংস্কৃত ভাষা নিজের প্রয়োজনে বিদেশি ভাষার সাহায্য অল্প নিয়েছে বলে, ঠিক আছে। এরপর তাহলে নির্ভয়ে লিখতে পারি, নির্ভয়তার কারণ কি? এখানে উত্তর হবে কারণ পত্রিকাটির পাঠক সংখ্যা খুব কম, ওকে, এই জন্যই এখানে তিনি বলেছেন কি নির্ভয়ে লিখতে পারি। এরপর ঋষি অপমানিত বোধ করলেন, অপমানিত হওয়ার কারণ কি? তো ঋষি দুর্বাসার আগমন শকুন্তলা না বুঝতে পারার জন্যই, ঠিক আছে, ঋষি অপমানিত বোধ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে মধুর পবন বহিছে বাক্যটিতে যে সন্ধিবদ্ধ পদটি আছে তা বিচ্ছেদ করো। তো পবন এখানে পবন হচ্ছে সন্ধিবদ্ধ পদ, এবং বিচ্ছেদ করলে হবে প যোগ অন, পবন। এরপর হচ্ছে ধ্বনি বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে শব্দ মধ্যস্থিত বর্ণ সমূহের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন হচ্ছে মুকুট থেকে মুটুক, ওকে, এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরপর যুক্ত ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। 2 বা ততোধিক ব্যঞ্জন বর্ণের মাঝখানে স্বরবর্ণের অভাব বশতই পরস্পর যুক্ত হয়ে যে সংঘবদ্ধ রূপ লাভ করে তাকে যুক্ত ব্যঞ্জন ধ্বনি বলে, যেমন হচ্ছে এখানে দেখো ইংয় পরিজয়, ঠিক আছে, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনি। এরপর হচ্ছে 3 নম্বর দেখো, কম বেশি 60 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখো 3-1, আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? তিনি এ সুযোগ হাতছাড়া করতে পারলেন না কেন?
উত্তর লিখবে দাম গল্পে কথক সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তবর্তী কলেজ থেকে তাদের বার্ষিক উৎসবে বক্তৃতা করার ডাক আসে। এই সুযোগের কথাটি এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার তিনি কেন সুযোগটা হাতছাড়া করতে পারলেন না? উত্তর লিখবে কথক সুকুমার সুযোগটা হাতছাড়া করতে চাননি, কারণ এই উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সংবর্ধনা মেলে। কথক কৌতুক করে বলেছেন, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। এই প্রসঙ্গে তার আরও মতামত হলো, কলকাতা থেকে দূরত্ব যত বাড়বে অতি সাধারণেরও অসাধারণ হয়ে ওঠার সুযোগ তত বেশি। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে সারা রাত মিছে দাঁড় টানি কে, কোথায় এমন উক্তি করেছেন, এমন উক্তির কারণ কি? তো অজিত দত্তের লেখা নোংর কবিতায় সুদূরে অবস্থিত সুন্দর স্বপ্নময় রূপকথার দেশের কল্পনা কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে, কিন্তু বাস্তবে সেখানে পৌঁছানো কবির পক্ষে কখনো সম্ভব হয় না। তবুও কবির সুদূরের পিয়াসী মন অনেক আশা নিয়ে সারা রাত ধরে কল্পনার জাল বুনে চলে। কিন্তু সচেতন কবি জানেন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, অর্থাৎ জীবনের নৌকা সংসারের দায়িত্বে বাঁধা পড়ে রয়েছে। সে নৌকা আর চলবে না, তাই সেই নৌকার দাঁড় টানার কোনো মানে হয় না। এরপরের প্রশ্ন হচ্ছে, দেখো 3-এর 2 নম্বর দাগে ধীবরকে রাজা মুক্তির নির্দেশ ও পারিতোষিক রক্ষী দেওয়ায় কি মন্তব্য করেছিল? তো এখানে উত্তর লিখবে, ধীবরকে রাজা মুক্তির নির্দেশ ও পারিতোষিক দেওয়ায় দ্বিতীয় রক্ষী বলেছিল, এই জেলে জমের বাড়ি থেকে ফিরে এলো, এবং সূচক বলেছিল, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। এটা চড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে, হবে চড়িয়ে দেওয়া হলো। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে, আজ বিধুশেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। বিধুশেখরের কথাগুলি কি ছিল? উত্তর লিখবে, বিধুশেখর বলেছিল যে রকেট থেকে টাফার নামে যে গ্রহটি দেখা যাচ্ছিল সেখানে সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার থেকে তাদের সভ্যতার বেশ কয়েক কোটি বছরের পুরনো। সেখানকার প্রতিটি লোকই বৈজ্ঞানিক ও বুদ্ধিমান হওয়ায় তাদের খুব অসুবিধা হচ্ছে, তাই কয়েক বছর ধরে টাফাতে অন্যান্য গ্রহ থেকে কম বুদ্ধির লোকেদের নিয়ে আসা হচ্ছে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখে, কম বেশি 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন উত্তর করতে বলা হচ্ছে, প্রশ্নের মান 4 করে 4 16 নম্বর দেওয়া আছে। তার একের প্রশ্ন, ইলিয়াস চরিত্রটি আলোচনা করো। তো লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পটির অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস। তিনি জীবনের দুটি দিকই দেখেছেন, স্বাচ্ছন্দ্য এবং অভাব। গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হলো, ঠিক আছে, প্রথমে আমরা লিখছি তার পরিচয়। উফা প্রদেশে বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র ও 1 কন্যা ছিল। স্ত্রীর নাম ছিল শামসে মাগি। জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠে। আবার ভাগ্যদোষে জীবনের শেষ পর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটিয়ে মজুরের জীবন কাটাতে শুরু করে। তো এটা হচ্ছে তার পরিচয়। এরপর আমরা লিখছি, কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ। 35 বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরুমোষ, 1200 ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয়। শেষ জীবনে মজুরের কাজ করার সময়েও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত। এরপর হচ্ছে অতিথি পরায়ণ। ইলিয়াস ছিল অতিথি বৎসল। কুমিজ, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত ইলিয়াস। তার অতিথি পরায়ণতার কথা স্মরণ করে মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিলেন। পরের পয়েন্টে আমরা লিখছি, দেখো, কঠোর অথচ কর্তব্য পরায়ণ। ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছোট পুত্র ও তার ঝগড়াটে স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল, কিন্তু সেই বিতাড়িত পুত্রকেই একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে সে তার কর্তব্য জ্ঞানেরও পরিচয় দিয়েছে। নেক্সট পয়েন্টে আমরা লিখছি সত্য দৃষ্টি। জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধির কথা বলেছে তা সকলের কাছে দৃষ্টান্ত স্বরূপও শিক্ষণীয়। ঠিক আছে, তো এরকমভাবে পয়েন্ট ওয়াইজ আমরা কিন্তু ইলিয়াসের যে চরিত্র সেই চরিত্রটাকে লিখলাম। পরের প্রশ্ন, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে, এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। বক্তা কোন কৃতকর্মকে অপরাধ রূপে চিহ্নিত করেছেন? এই অপরাধ বোধ ও লজ্জা দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো গল্প অবলম্বনে তা বুঝিয়ে দাও। ঠিক আছে, এটা হচ্ছে দাম গল্প থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। তো দেখো উত্তর লিখবে, দাম গল্পে কথকের ছোটবেলাকার বিভীষিকা স্বরূপ ছিলেন তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই।
অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন, তীব্র বকাঝকা কথকদের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল। সেই আতঙ্কের রেশ এতটাই তীব্র ছিল যে MA পাশ করার পরেও দুঃস্বপ্নে মাস্টারমশাই এসে হাজির হতেন সামনে। তারপর যখন জেগে উঠে ভাবলেন যে তিনি এখন কলেজে বাংলা পড়ান, স্কুলে অঙ্ক করেন না, তখন এক গভীর তৃপ্তি অনুভব করলেন। মাস্টারমশাইয়ের ওপরে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ কথক পেয়ে যান যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলাকার গল্প লেখার অনুরোধ আসে। তার লেখায় বকাঝকা করে এবং তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে একথাই বুঝিয়ে দেন কথক। ঠিক আছে, যে গল্পটা লিখেছিলেন সেই গল্পে তার মূল কথা ছিল এটাই। এরপর লিখছে, কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবারও দেখা হয়, কথকের সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা, যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে এ কথা শুনে আত্মগ্লানিতে মাটিতে মিশিয়ে যান কথক। সন্তান বড় হলে অন্যায় শুধরে দেবে, নিজের এই মূল্যায়নে মাস্টারমশাই যেন অনন্য মহিমা নিয়ে ধরা পড়ে কথকের সামনে। কথকের মনে হয় তিনি যেন স্নেহ মমতার এক মহা সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। এই লজ্জাবোধে আর মাস্টারমশাইয়ের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমেই তার আত্মশুদ্ধি ঘটে। এইভাবে আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম। নেক্সট প্রশ্ন দেখো, 2-4 নম্বর দেখে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডী মঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টি ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতন বড় আকারের সিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসেন। দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এইভাবে আমরা লিখলাম যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে কবিতা, সেখানে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল সেই সম্পর্কে। ঠিক আছে, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে নোঙর কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তো কবি অজিত দত্তের আলোচ্য কবিতা নোঙর এর মাধ্যমে মানব জীবনের বন্ধনের কথা বলা হয়েছে। মানুষের জীবনও নৌকার মতো, সম্পর্কের, কর্মের, দায়িত্ব, কর্তব্যবোধের নোঙরে তা বাধা পড়ে থাকে। যারা ভাবুক, সৃষ্টিশীল ও রোমান্টিক মনের মানুষ, তারা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে বাস্তব থেকে দূরে চলে যেতে চান মাঝে মাঝে। তাদের মনের স্বপ্ন কল্পনার জগৎ ও বাস্তব জগতের মধ্যে সংঘাত দেখা দেয়। কবির সৃষ্টিশীল মনেও এমনই সংঘাত চলে। সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না, আবার দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা থেকে বেরোতেও পারেন না। তার জীবন যেন নোঙরে বাঁধা পড়া এক নৌকা। তাই এই কবিতায় নোঙর হলো বন্ধনেরই প্রতিশব্দ। সেদিক থেকে বিচার করলে আলোচ্য কবিতাটির নোঙর নামটি সার্থক ও যথাযথ। এরপর 4-3 নম্বর, কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। নিদর্শনটি কি? নিদর্শনটি কিভাবে সাপের প্রভাব দূর করবে? নিদর্শনটির পরিণতি কি হয়েছিল? ওকে, এটা হচ্ছে ধীবর বৃত্তান্ত থেকে দেওয়া হয়েছে এই তোমাদের এই প্রশ্নটি। তো আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে নিদর্শনটি হলো দুষ্মন্ত প্রদত্ত শকুন্তলাকে দেওয়া আংটি। ঠিক আছে, এই আংটিটাই হচ্ছে নিদর্শন। এবার নিদর্শন কিভাবে সাপের প্রভাব দূর করবে না, নিদর্শনটি অর্থাৎ আংটিটি যদি শকুন্তলা দুষ্মন্তকে দেখাতে পারে তবেই দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবে। ঠিক আছে, এইভাবেই সাপের প্রভাব দূর হবে। এবার কি বলা হয়েছে, নিদর্শনটির পরিণতি কি হয়েছিল না, মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু যাওয়ার সময় শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দিতে গিয়ে হাত থেকে আংটি খুলে
জলে পড়ে যায়, ফলে দুষ্মন্ত শকুন্তলাকে আর চিনতে পারেন না। ওকে, এটা হচ্ছে নিদর্শনটার যে পরিণতি সেটা এটাই হয়েছিল। নেক্সট প্রশ্ন, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। কারা পরস্পর বন্ধু হয়েছে, কিভাবে তারা বন্ধু হলো, এটা ধীবর বৃত্তান্ত থেকে দেওয়া হয়েছে। প্রশ্নটা আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে ধীবর এবং রাজচালক পরস্পরের বন্ধু হয়েছে, ঠিক আছে। এরপর কারা পরস্পরের বন্ধু হয়েছে আমরা লিখলাম, তারা কিভাবে বন্ধু হলো সেটা আমাদের লিখতে হবে। কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি দেখে নগর রক্ষায় নিযুক্ত শালক, রাজার শালক এবং 2 রক্ষী পিছনে হাত বেঁধে তাকে ধরে নিয়ে আসেন। ধীবর আংটি চুরি করেনি জানালেও তারা তা বিশ্বাস করেন না। প্রথম রক্ষী বিদ্রুপ করে জানতে চায় তাকে সদ্ব্রাহ্মণ মনে করে রাজা আংটিটি দান করেছেন কিনা। ধীবর এই সময় রক্ষীদের তীব্র ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়ে। সে জাল বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরার কথা বললে তা নিয়েও তাকে ব্যঙ্গ করা হয়, ব্যঙ্গ শুনতে হয়। ধীবর এর প্রতিবাদ জানায়। সে রুই মাছ কাটার সময়ে মাছের পেটে আংটি পাওয়ার কথা বলে। রাজচালক ঘটনার সত্যতা যাচাই করতে রাজার কাছে যান। ফিরে এসে জানান যে ধীবর সবই সত্য কথা বলেছে এবং সে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয়, রাজা খুশি হয়ে ধীবরকে আংটির সমমূল্যের অর্থ দিয়েছেন বলেও তিনি জানান। তারপর রাজচালক ধীবরকে জানায়, আজ থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। ঠিক আছে, তো এইভাবে রাজচালক এবং ধীবর দুজনে পরস্পরের বন্ধু হয়েছিল। নেক্সট হচ্ছে 4 নম্বর, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে, মঙ্গল কিভাবে অমঙ্গল হয়ে উঠেছিল বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে আলোচনা করো। তো এখানে লিখছি আমরা, দেখো, উক্তিটি সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি ছোট গল্প থেকে উদ্ধৃত হয়েছে। গল্পের প্রথমে আমরা জানতে পেরেছি যে প্রফেসর শঙ্কু তার সঙ্গীদের নিয়ে তার সৃষ্ট মহাকাশযানে চড়ে মঙ্গল গ্রহে পৌঁছেছেন। মঙ্গলে অবতরণের পর তারা নানা সমস্যার সম্মুখীন হন। যেমন হচ্ছে কি হয়, প্রথম ভোরে পাথর কুড়োতে ব্যস্ত প্রহ্লাদ হঠাৎ দেখেন যে বিড়াল নিউটন এক লাফে এক মঙ্গলীয় প্রাণীর হাঁটুতে কামড় বসিয়েছেন। মঙ্গলীয় প্রাণীটি মানুষও নয়, জন্তুও নয়, আবার মাছও নয়, বরং এই 3 রকম প্রাণীর সাথেই তার মিল আছে। নিউটনের কামড় খেয়ে ভীত জন্তুটা ঝিঝির মতো বিকট চিৎকার করে পালিয়ে যায় ঠিকই, কিন্তু আরেকটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। বিপদ বুঝিয়ে প্রহ্লাদ নিউটনকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে রকেটের দিকে দৌড়ে যায়। এরপর দেখো, প্রহ্লাদ দৌড়ে জন্তুটাকে পরাস্ত করে রকেটে উঠে পড়লে সেই মুহূর্তে প্রফেসর শঙ্কুর যন্ত্রমানব বিধুশেখর লাফ দিয়ে রকেট থেকে জন্তুটার সামনে এসে দাঁড়ায় এবং এরপর চোখের পলকে বিধুশেখরের লোহার হাতের বাড়ি খেয়ে জন্তুরা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে যায়। এই সময়ে শত শত মঙ্গলীয় সৈন্য রকেটের দিকে এগিয়ে আসতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে প্রফেসরের সামনে এই ঘটনাগুলি ঘটে যায় এবং বেগতিক বুঝে উত্তেজিত বিধুশেখরকে বোতাম টিপে বিকল করে দেন। এদিকে 100 গজের মধ্যে চলে আসা সহস্র মঙ্গলীয় সৈন্যের প্রতি হিংসা থেকে বাঁচতে কোনো রকমে বিধুশেখরকে 2 টুকরো করে আলাদা আলাদা করে টেনে হিঁচড়ে রকেটে তোলেন। দরজা বন্ধের মুহূর্তে মঙ্গলীয়ের ঝাপটা খেয়ে শঙ্কু জ্ঞান হারান এবং কোনো অলৌকিক উপায়ে তাদের বোমযান পুনরায় চালু হয়ে মঙ্গলের মাটি ছেড়ে মহাকাশে ভেসে যায়। মঙ্গল গ্রহের এই অদ্ভুত ঘটনাকেই প্রফেসর শঙ্কু অমঙ্গল বলে উল্লেখ করেছেন। ওকে, এর সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে টাফা কি, টাফার প্রকৃতি এবং প্রাণীদের সম্পর্কে আলোচনা করো। এখানে আমরা উত্তর লিখছি, সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানের গল্প বোমযাত্রীর ডায়েরিতে আমরা টাফা গ্রহের বিবরণ পাই। এক অবিশ্বাস্য জগতের মধ্যে অবস্থিত টাফা, যেখানে আকাশময় কেবল সোনার বুদবুদ ফুটছে আর ফাটছে বলে মনে হয়। মনোহরণকারী আলোর আতশবাজির উৎসব সেখানে অনবরত চলে। যে জগতে ভয়ঙ্কর পাথরের অগ্নিপিণ্ডও বিচরণ করে, সেই জগতের এক মনোমুগ্ধকর ঝলমলে সাদা গ্রহ হলো টাফা। বিধুশেখরের বিবরণ থেকে জানা যায় টাফাতে সৌরজগতে প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর চেয়ে কয়েক কোটি বছরের পুরনো তাদের সভ্যতা। তাদের গ্রহের প্রত্যেকে বৈজ্ঞানিক এবং বুদ্ধিমান। তাই টাফাবাসীদের প্রয়োজনে তারা অন্য সব গ্রহ থেকে কম বুদ্ধি লোক বেছে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। ঠিক আছে, কিন্তু টাফায় পৌঁছে প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে বিষয়টি ঠিক তার উল্টো, অর্থাৎ টাফাবাসীরা মানুষের অবস্থার থেকে অনেকটাই পিছিয়ে আছে। টাফা বৃন্দরা আসলে অতিকায় পিঁপড়ে জাতীয়, বিরাট মাথা আর চোখ,
কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, তাদের ঘরবাড়ি কিছু নেই, এমনকি সেখানে গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় আর সেখানে বসবাস করে। তবে টাফাবৃন্দরা প্রফেসর ও তার সঙ্গীদের থাকার জন্য যথাযথ আয়োজন করে। তাই টাফাতে প্রহ্লাদ, নিউটন, প্রফেসরের যত্নের কোনো অভাব হয় না। টাফাবাসীরা বাংলা ভাষাও জানে দেখে প্রফেসর বিস্মিত হন। ঠিক আছে, এরকমভাবে আমরা প্রশ্নের উত্তর দিকে লিখলাম। ওকে, নেক্সট হচ্ছে 5 নম্বর দেখে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। প্রশ্নের মান 4 নম্বর। প্রথমে দেখো 5-এর একে রয়েছে সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। ওকে, এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। আমরা লিখছি মানুষে অনেক ধরনের বিভেদ বৈষম্য থাকতে পারে, কিন্তু সামগ্রিক বিবেচনায় সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ। সব মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর একই জল হাওয়ায় আমরা বেড়ে উঠি। আমাদের সবার রক্তের রং লাল। তাই মানুষ একে অন্যের ঘনিষ্ঠ আত্মীয়। ভৌগোলিকভাবে আমরা যে যেখানেই থাকি না কেন অথবা আমরা যে যুগেরই মানুষ হই না কেন, আমাদের একটি পরিচয়, আমরা মানুষ। কখনো কখনো স্বার্থ সিদ্ধির জন্য আমরা জাতি, কুল, ধর্ম, বর্ণের পার্থক্য তৈরি করে মানুষকে দূরে ঠেলে দিই। একদল আর এক দলকে ঘৃণা করে, পরস্পর হানাহানিতে লিপ্ত হয়। কিন্তু আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা, প্রত্যেককে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া এবং অধিকার সংরক্ষণে একনিষ্ঠ থাকা। মানুষের মধ্যে নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান এমন ভাগাভাগি কখনোই কাম্য হতে পারে না। তাতে মানবতার অবমাননা করা হয়। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দিয়ে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারলে বিশ্বে প্রার্থিত সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই এই লাইনটার পুরো অর্থ বা ভাব সম্প্রসারণ। ঠিক আছে, এর সঙ্গে তোমাদের আরও একটি দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। 5-এর 2 নম্বর। এখানে বলা হচ্ছে স্বার্থ মগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিতে। তো দেখো লিখবে কি না, সবাই ঠিকমতো বাঁচতে জানে না। বাঁচা মানে কেবল টিকে থাকা নয়, পশুদের বেঁচে থাকার সঙ্গে মানুষের বেঁচে থাকার পার্থক্য রয়েছে। বেশিরভাগ মানুষ নিজের স্বার্থ চরিতার্থ হলেই খুশি। নিজের খাওয়া, নিজের পড়া এবং নিজের খুশির সীমিত গণ্ডির ভেতরে তারা বেঁচে থাকতে অভ্যস্ত। বলা বাহুল্য এটা বাঁচা নয়। আমাদের পরিবার পরিজনের বাইরে যে বৃহৎ জগৎ রয়েছে তাদের সঙ্গে নিজেকে মেলাতে হবে। তাদের সুখ দুঃখ ভালো মন্দের সঙ্গে নিজেকে সামিল করা দরকার, নতুবা বাঁচার সুখ পাওয়া যায় না। ব্যক্তি স্বার্থের সঙ্গে বিশ্ব স্বার্থের গরমিল প্রচুর। ব্যক্তি স্বার্থের গণ্ডি কেটে বেরিয়ে না আসতে পারলে বিশ্ব স্বার্থের সঙ্গে যোগ সম্ভব হয় না। প্রেম ও ভালোবাসার মধ্যে দিয়ে গড়ে ওঠে নতুনতর সম্পর্ক। স্বার্থপর ব্যক্তিরা যারা বৃহৎ জগতের দিকে পিছন ফিরে বসে আছেন, তারা বাঁচতে শেখেননি। তো এইভাবে আমরা এটা লিখলাম। যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। ঠিক আছে, একটি ভাব প্রসারণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের সিলেবাস এবং একটা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে বারবার। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল যদি পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর PDF ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্র্যাকটিসের এর ভিডিও এবং PDF-গুলো কিন্তু সেখানে দেওয়া থাকবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।